আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কেও রিপোর্ট। কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার। 103 বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ। আবার কবে ডাকসু নির্বাচন সেই ডেটটা বলা হয়নি, তবে দলীয় রাজনীতি নিষিদ্ধ, এটি সিন্ডিকেটের সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে আবার কালবেলা রিপোর্ট হচ্ছে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়ে ধূম্রজাল। এখানে বলা হচ্ছে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বন্ধের সিদ্ধান্ত নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ কালবেলাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত আসেনি এখনো। সিদ্ধান্ত গৃহীত হলে জানিয়ে দেওয়া হবে। আমি দেখছি যে প্রথম আলো সহ অন্য সকল অনলাইনগুলো আছে রাতের বেলা এবং টেলিভিশন স্ক্রল, তাতে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সবাই এটা সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করা থাকবে। এখানে একটা ছাত্র রাজনীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মুভ ছিল। সেটা ছাত্রলীগ যখন নাকি ছিল শেখ হাসিনার ক্ষমতায়, তখন তাদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য এমন একটা সিদ্ধান্ত হয়েছিল। এখন 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছে, এরপরে তো সবকিছু উন্মুক্ত থাকার কথা, গণতান্ত্রিক অধিকার, ছাত্ররাও তারা দল করতে পারে। এখন দলীয় রাজনীতি ছাড়া মানে দলীয় রাজনীতি করাটাও আমার যেমন অধিকার, আবার দল ছাড়াও আমি রাজনীতি করতে পারি। আমি একটা ছাত্র সংগঠন করে আমি করতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে আজকে যেই প্রেক্ষিতে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি ঘটনা ঘটেছে, সেখানে পিটিয়ে মারা হয়েছে, তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়ার প্রভাবে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আসলে এটা কি, এর পেছনে কি দলীয় রাজনীতি ছিল? যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 5 জন দেখলাম, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন এবং সমন্বয়ককে বহিষ্কার করা হয়েছে। এখন এটা তো আর দলীয় ভিত্তিতে হয়নি। এখানে ছাত্রলীগকে প্রতিরোধ করো এরকম একটা আওয়াজ থেকে কেউ উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছে, কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছে। সেটা 5 তারিখের যেই ঘটনা, সেই ঘটনার রেশ কিন্তু এখনো রয়ে গেছে। এখন সেটা দমন করার জন্য রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব ছিল, উদ্যোগ ছিল, সেখানে কেউ সফল হয়েছে। যেমন আমি বলবো যে জামাত ইসলাম সফল হয়েছে, অন্যরাও সফল হয়েছে, শিবির সফল হয়েছে। এখানে বিএনপি অনেক জায়গায় সফল হয়েছে, আবার অনেক জায়গায় সফল হয়নি। এটা নিয়ে মিশ্র একটা প্রতিক্রিয়া আছে। এখন আমার ধরেন আঙুলে ব্যথা, কেনে আঙুল, তা আমি কি ব্যথার স্বার্থে কি পুরো আঙুলটা বা হাতটা কেটে ফেলবো? তা তো না, সেই রোগটা সারাবো। যদি দলীয় রাজনীতি সুস্থ ধারায় হয়, তাহলে তার সমর্থিত ছাত্র সংগঠন ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে তারা রাজনীতি করতে পারবে না কেন? যেমন এখানে কি যে ঘটনা ঘটেছে, এখানে কি বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য কেউ কি নির্দেশ দিয়েছিল যে ওদেরকে পিটাও, ওদেরকে মারো, ধরো? বরং দেখা গেছে যে তারেক রহমানের নির্দেশে বিএনপির বহু নেতা কর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এখন তাদের দিকটা দেখেন, 15 বছর ধরে তারা অত্যাচারে, নির্যাতনে জর্জরিত। অনেকে তাদের স্বজন হারিয়েছে, জমি জমা, ব্যবসা বাণিজ্য সবকিছু হারিয়েছে। আমি নিজে বিদেশে যখন নাকি ঘুরেছি এই গত 2-2.5 বছরে, তখন দেখেছি যে কি কষ্ট তাদের। তারা বছরের পর বছর যেতে পারে না, এবং 1-2 বছর না, 15টা বছর। কারোর সন্তান পেটে ছিল, সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সন্তানের মুখ সরাসরি সে দেখতে পারেনি। মা মারা গেছে, বাবা মারা গেছে, কিন্তু দেশে আসতে পারেনি। তো তাদের একটা আবেগ ক্ষোভের। দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কেও রিপোর্ট। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। সেখানে তিনি ঠিক কোথায় থাকছেন তা নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা আছে, তেমনি খোদ ভারতেও রয়েছে কৌতূহল। এবার তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত 5ই আগস্ট বিক্ষোভকারীরা শেখ হাসিনার বাসভবন গণভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল। তার মধ্যে তিনি পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান ঘাঁটির একটি ঘাঁটিতে এসে পৌঁছন। নরেন্দ্র মোদী সরকার পরে নিশ্চিত করে
শেখ হাসিনা ভারতে আছেন। এ বিষয়ে আরো বিস্তারিত কোনো তথ্য না দেওয়া হলেও থেমে থাকেনি আলোচনা। প্রতিবেদনে আরো বলা হয়, বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভারতের আলোচক শ্রেণীর অনেক সদস্য ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। থাকছেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে, যিনি গেল ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পদে চাকরি নিয়েছেন। এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। ফিনান্সিয়াল টাইমস বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক মোদী সরকার এখনো এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন দাবিও করা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবেন। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও দিন দিন জোরালো হচ্ছে বাংলাদেশে। তবে সাবেক ও বর্তমান অনেক রাজনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফিরে চাইলেও সে আবেদন প্রত্যাখ্যান করতে পারে ভারত। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কাজী জাফরুল্লাহ গ্রেফতার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়, তবে তাৎক্ষণিকভাবে কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, শীর্ষ পর্যায়ের নেতা গ্রেফতার হয়েছেন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, $103 বিলিয়ন বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার। আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণের রেকর্ড ভেঙেছে। চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের পরিসংখ্যা $103.79 বিলিয়ন পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 12,75,478 কোটি টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকে এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের মোট সংখ্যা $103.69 বিলিয়ন পৌঁছেছে। এতে সরকারের নিজস্ব ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্র মালিকাধীন বাণিজ্য ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে। বাকি ঋণের দায় বেসরকারি খাতের। অর্থনীতিবিদদের মতে, বেশি হারে সুদ ও কঠিন শর্তে নেওয়া এসব ঋণ সরকারি সংস্থাগুলো দেয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে। 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই সময় অর্থাৎ 2008-9 সাল শেষে সরকারের বিদেশি ঋণ ছিল $50.76 বিলিয়ন। অর্থাৎ গত 15 বছর 8 মাসের ব্যবধানে দেশে বিদেশি ঋণ বেড়েছে $53.42 বিলিয়ন। বাংলাদেশের ব্যাংকের প্রতিবেদন অনুসারে চলতি বছরের মার্চ মাস শেষে সরকার ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল $99.30 বিলিয়ন। অর্থাৎ 3 মাসেই প্রায় $4.78 বিলিয়ন বিদেশি ঋণ নিয়ে বিগত সরকার। বিশ্লেষকদের মতে, সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানায় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত 15 বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এইসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছ বিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থ সংকট তৈরি হওয়ার পর মার্কিন সুদের হার বেড়ে যায়। এর প্রভাবে বিদেশি ঋণের সুদ হার বেড়ে যায়। পাশাপাশি দেশের টাকার বড় ধরনের অবমূল্যায়নের ফলে বিপাকে পড়ে বেসরকারি খাতের বিদেশি ঋণ নেওয়া ব্যবসায়ীরা। এজন্য বিদেশি ঋণ নেওয়ার চেয়ে পরিশোধে মনোযোগী হয় তারা। কিন্তু ডলারের দর স্থিতিশীল হওয়ায় ও দেশের সুদের ঋণ হার বাড়তে থাকায় বিদ্যমান পরিস্থিতির মধ্যেই ফের বিদেশি ঋণ নিতে শুরু করেছে ব্যবসায়ীরা।